¿Qué dice? Yeah. তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার। কি দেখাচ্ছে? স্যার কোড E703 টাইটেল অফ কংসার 1। একটু আমার মানে কথা বলতে পারবা?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? সিআর যে আসো, সে একটু রেসপন্স করো। আমি জি মিউট। স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ না? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনার হয়েও আছে স্যার। ও, ঠিক আছে, আমরা শুরু করতে পারি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে লেকচার 1 শেষ করছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। জি, লেকচার অন শেষ করছিলাম স্যার। আজকে details নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ? সিমেন্ট দেখাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আমি ওকে ওকে এই জি স্যার, টপিক শুরু এই করুন স্যার। টপিকস গুলো আমরা এতজন কথা না বলে আর একটা কাজ করতে পারো, একটু মেসেজ না হলে আমাকে নক দিবা যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে এতজনের আর কথা বলতে হবে না। যেটা বলতেছিলাম যে আমি এগুলা কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে প্রিলিমিনারি আইডিয়া নিব খুব সংক্ষেপে। আমাদের আরসিসি পড়ার ক্ষেত্রে এগুলো আমাদেরকে একটু সহায়ক ভূমিকা পালন করবে। এটা হচ্ছে সিমেন্ট। তোমরা সবাই জানো একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল। আমরা নর্মালি স্ট্রাকচারাল কনক্রিটে হাইড্রোলিক সিমেন্ট কথাই বলে থাকি, এবং যখন ওয়াটার অ্যাড করা হয় সিমেন্টের সাথে তখন কেমিক্যাল একটা প্রসেস ইনভলভ হয়, সেটা হচ্ছে হাইড্রেশন। যেখানে সেলটা কি হয়, আস্তে সেট হওয়া শুরু করে এবং হার্ডেন হওয়া শুরু করে, আস্তে আস্তে হার্ড হওয়া শুরু করবে। এখানে পানি অ্যাড করার পরে সময় যত যাবে আস্তে আস্তে হার্ড হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে সিমেন্ট আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। এটা 1824 ইংল্যান্ডে এটা প্যাটেন্ট হয়েছিল আর কি, মানে স্বত্বাধিকার লাভ করছিল এটা ইংল্যান্ডে। এখন পোর্টল্যান্ড সিমেন্ট বলতে আমরা নর্মালি বুঝি যেটা একটা ফাইনলি পাউডার গ্রেইশ ম্যাটেরিয়াল দ্যাট কনসিস্ট চিপলি অফ ক্যালসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম সিলিকেট। এর মতো কিছু কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্লে আছে, শেল আছে, হুইচ ফার্নিশ সিলিকন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড। এগুলো কি করা, দিস আর গ্রাউন্ড used to clinker in a kiln and cooled। এগুলোকে একটা ক্লেনে নিয়ে ব্লেন্ড করা হচ্ছে, ফিউজিং করা হচ্ছে, করে এগুলোকে ঠান্ডা করা হচ্ছে। এর মধ্যে জিপসাম অ্যাড করা হচ্ছে, জিপসাম এন্ড অ্যাডিশনাল আনরিঅ্যাক্টেড লাইমস্টোন অ্যাডেড মিক্সার টু দ্য রিকোয়ার্ড ফাইননেস। এবং আমার প্রয়োজনীয় আহ সূক্ষ্ম যতটুকু দরকার ছোট ছোট দানায় রূপান্তরিত করতে হবে, দ্যাট মিনস ফাইননেস কথা বলেছে। The material is shipped in bulk or in bag containing 50 kg of cement. ব্যাগে করে সিমেন্ট করা হচ্ছে। এটা আছে যে যখন পানির সাথে মিক্স হয়ে একটা পেস্ট তৈরি করে, তখন সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে স্টিফ হয়, মানে শক্ত হতে থাকে। তারপর এটা আস্তে আস্তে সলিডে পরিণত হয়।
এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি হচ্ছে সেটিং অ্যান্ড হার্ডেনিং। দ্যাট মিনস প্রথমে সেট হচ্ছে সময়ের সাথে সাথে, তারপর হার্ড হয়ে যাচ্ছে। এই যে হার্ডেনিং হচ্ছে বা সেটিং হচ্ছে, এই সেটিং এবং হার্ডেনিং এর সময়, এই কেমিক্যাল প্রসেসের সময় যে হিটটা লিবারেট করতেছে, মানে মুক্ত করতেছে, সেটাকে আমরা বলতেছি হিট অফ হাইড্রেশন। অর্থাৎ হাইড্রেশন প্রসেস চলাকালীন সময়ে যে হিট বের হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হিট অফ হাইড্রেশন। নর্মালি সিমেন্টের ব্যাগগুলো 50 কেজি হয়ে থাকে। এখানে একটা এক্সাম্পল স্বরূপ হোলসিম ব্র্যান্ডের সিমেন্টের ব্যাগ দেখানো হয়েছে, এবং রাইট সাইডে যে ফিগারটা সেটা দেখতে পাচ্ছ, যে সিমেন্টটা দেখতে কেমন সেটার একটা পিকচার দেখানো আছে এখানে। আর পিটের জন্য ওয়াটার আমরা 0.4 0.6 পর্যন্ত আমরা করে থাকি। তো এখানে একটা বিষয় আছে যে হাই স্ট্রেংথ কনক্রিট যদি নেই, এই ওয়াটার সিমেন্ট রেশিও কমে আসবে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে 0.21 আমরা use করতে পারি। বাট যখন 0.21 ইউজ করব, তখন মিক্সটা দেখা যাবে প্রপারলি নাও হইতে পারে, বা হওয়ার সম্ভাবনাটাই কম। দ্যাট ইজ, আমি ওয়ার্কেবিলিটি পাবো না, অর্থাৎ মিক্সারটা ওয়ার্কেবল হয় না। তখন ওয়ার্কেবল করার জন্য এর মধ্যে কিছু অ্যাডমিক্সচার যোগ করতে হবে, যার ফলে আমি পর্যাপ্ত পরিমাণে আমার যে ওয়ার্কেবিলিটিটা পাওয়া দরকার সেটা আমি। এরপর আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট। যখন কোনো কনক্রিট কাস্টিং করি, সাপোজ একটা বিম কাস্টিং করব, ধরো এই বিম কাস্টিং করতে যে ভলিউম, ধরো ওয়ান, ধরো যে কোনো একটা কাস্টিং এ 100 সেফটি তোমার মনে করো যে আমার এগ্রিগেট লাগবে। এই 100 সেফটির মধ্যে 65 থেকে 75% আমার শুধু এক জায়গা দখল থাকে। এগ্রিগেট অকুপাই 5 to 25% of the volume। এই যে 60 থেকে 70% জায়গা এগ্রিগেট আছে, এই এগ্রিগেটের মধ্যে কি স্যান্ড আছে, চিপস হতে পারে, chips হতে পারে, সিমেন্ট আছে। তাহলে বাদ বাকি জায়গাটা কি হয়ে, দ্য রিমাইন্ডার কনসিস্ট সিমেন্ট পেস্ট। এরপরের যে অংশটা আছে এটার মধ্যে সিমেন্ট পেস্ট আছে, এটাতে নাই, সরি, কনসিস্ট সিমেন্ট। এরপর কম্বাইন্ড আনকম্বাইন্ড ওয়াটার কোনটা? যে ওয়াটারটা সিমেন্টের হাইড্রেশনের কাজে ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ অতিরিক্ত পানি হিসাবে মিক্সারে থেকে গেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আনকম্বাইন্ড ওয়াটার। আর একটা কি হতে পারে? এয়ার ভয়েড হতে পারে। তাহলে এই 65 থেকে 70% জায়গা দখল করে রাখে শুধু কংক্রিট, আর বাদ বাকি জায়গা থাকে হচ্ছে hardened cement paste, uncombined water and air void। যে কথাটা বলতেছে যে the latter two do not contribute to the strength of the concrete। এই তিনটা বিষয়ের মধ্যে শেষের দুইটা বলতে কোনটা? দ্য লেটার টু, আনকম্বাইন্ড ওয়াটার এবং এয়ার ভয়েড, এই দুইটা কংক্রিটের কোনো রকম স্ট্রেংথ প্রোভাইড করে না। কারণটা কি? কারণ আনকম্বাইন্ড ওয়াটার মিনস যে ওয়াটারটা হাইড্রেশনে কোনো কাজে লাগতেছে না, তার মানে অতিরিক্ত পানি হিসাবে আছে। সো কনক্রিটের ভিতরে যদি অতিরিক্ত পানি থাকে, আমার কোনো কাজে লাগে না হাইড্রেশনের কাজে, সেই পানিটা আলটিমেটলি আমাকে কনক্রিটের কোনো স্ট্রেংথ দিবে না। এবং কনক্রিটের ভিতরে যদি ভয়েড থাকে, এয়ার ভয়েড থাকে,
কোনো স্ট্রেন প্রোভাইড করবে না। এই জন্য বলছে যে শেষের দুইটা আমার কনক্রিটের কোনো স্ট্রেন প্রোভাইড করে না। এরপরে আরো কিছু কথা এখানে লেখা আছে যে পার্টিকেলের ক্লাসে গ্রেড ভালো হবে। এই কুল, তুমি কথা বন্ধ করো। শফিউ, এরপরে যেটা আছে যে গ্রেডেশন অফ দ্য পার্টিকেল সাইজ ইন ইন্ডিকেট টু প্রডিউস ক্লোজ ইজ ইম্পর্টেন্ট। আমার পার্টিকেল যত ক্লোজলি প্যাকড হবে আমি তত বেশি স্ট্রেংথ পাবো। এই জন্য যেটা বলছে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট দ্যাট দ্য এগ্রিগেট হ্যাভ গুড স্ট্রেংথ, ডিউরেবিলিটি অ্যান্ড ওয়েদার রেজিস্ট্যান্স, that its surface be free from impurities such as loam, clay, silt, organic matter that may weaken the bond with the cement paste. এই পার্টিকেল গুলো গায়ে যদি কোনো রকমের ইম্পিউরিটিস থাকে তাহলে এগুলোর মাধ্যমে আমি স্ট্রেংথটা বেশি পাবো, কারণ সিমেন্ট পেস্টের সাথে বন্ডিংটা ভালো হবে। আর যদি বিভিন্ন রকমের ইম্পিউরিটিস থাকে তাহলে বন্ডিংটা দুর্বল হবে এবং আমি আমার প্রত্যাশিত স্ট্রেংথ পাবো না। এখন এগ্রিগেটের মধ্যে নরমালি আমরা জানি যে কোর্স এগ্রিগেট আছে আর ফাইন এগ্রিগেট। এখন এখানে নরমালি দেখানো আছে যে ফাইন এগ্রিগেটের সাথে কোর্স এগ্রিগেটের পার্থক্যটা কোথায় বা কিভাবে আমরা মেজার করব সেই বিষয়টা এখানে আছে। তোমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছ যে আমাদের যে 4 নাম্বার সিপ আছে, দ্যাট ইজ সিপ নাম্বার 4। এই 4 নাম্বার সিপে যে পার্টিকেল গুলো রিটেইন করবে, মানে 4 নাম্বার সিবে যে পার্টিকেল গুলো রিটেন করার অর্থ হচ্ছে এটাতে আটকা পড়বে, পাস করবে না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কোর্স এগ্রিগেট। আর এই 4 নাম্বার সিপ দিয়ে যে পার্টিকেল গুলো নিচের দিকে পাস করে যাবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে ফাইন এগ্রিগেট। তাহলে আমরা বলতে পারি সিপ নাম্বার 4 হচ্ছে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের মধ্যে একটা হচ্ছে ব্যারিয়ার, যেটাতে রিটেইন করবে যেগুলো সে কোর্স, আর যেগুলো পাস করবে সেগুলো হচ্ছিল ফাইন। এখন দেখো 3 নাম্বার পয়েন্টে যেটা আছে যে এই যে কোর্স এগ্রিগেট আমরা কথা, কোর্স ম্যাক্সিমাম সাইজ কত হবে ইম্পর্টেন্ট। আমি কি চাইলেই অনেক বড় বড় সাইজ সাইজের ব্রিক্স অথবা স্টোন চিপস নিয়ে কাজ করতে পারি কিনা? না অথবা স্যার। অথবা চাইলে প্রতি ছোট ছোট পার্টিকেল নিয়ে কাজ করতে পারি কিনা? হ্যাঁ, পারবা। পারা যাবে না ঠিক তা না, কিন্তু পারা যাবে ঠিক তা না, কিন্তু তুমি তোমার প্রত্যাশিত স্ট্রেংথ পাবে না। তুমি তোমার প্রত্যাশিত স্ট্রেংথ পাবে না। সেক্ষেত্রে মনে হয় ভয় থাকে স্যার, বেশি বড় হ্যাঁ, বড় হলে। বেশ বড় বড় ভয়ের থাকবে, যার ফলে তুমি তোমার প্রত্যাশিত স্ট্রেংথ পাবে না। তাহলে যেটা হতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করি। যদিও আমার এখানে আসলে আহ, তোমার যদিও আমার এখানে আসলে তোমার বোর্ড ওইভাবে তোমাদেরকে দেখানোর, তারপরেও আমি একটু রাফ স্কেচিং এর মাধ্যমে একটু জাস্ট যদি ট্রাই করে দেখি যে আমাদের হয় কি।
দেখো এই জায়গাতে পার্টিকেল গুলো ছোট ছোট হয়, এর মাঝখানের ভয়েড গুলো হবে হচ্ছে ছোট। অন দ্য আদার হ্যান্ড, আমার যদি পার্টিকেল গুলো বড় হয়, সরি, পার্টিকেল গুলো যদি বড় বড় হয়, আমি বোঝাতে চাচ্ছি যে পার্টিকেলের যে শার্প এজ গুলো আছে এর মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো কিন্তু বেশি থাকবে এবং ভয়েড গুলো কিন্তু বেশি থাকবে। যখন পার্টিকেল গুলো ছোট হবে, এর মাঝখানের ইন্টার যে ভয়েড গুলো থাকবে সেই ভয়েড গুলো ছোট হবে। আমি খুব রাফ ভাবে মানে মাউস দিয়ে তোমাদের চেষ্টা করতে, আমার এখানে পেন থাকলে হয়তো একটু দিতে পারতাম। তোমরা কি ফিগার করতে পারতেছো? আমি চেষ্টা করে বড় বড় মাঝখানে গ্যাপ থাকে, ছোট ছোট মাঝখানে তুলনাগুলো কম থাকে। সেক্ষেত্রে স্যার বড় ছোট mix করে তো আমরা করতে পারি। হ্যাঁ, এই জন্যই তো আমার গ্রাজুয়েশনটা হচ্ছিল প্রপার দরকার। হ্যাঁ, এখন এই যে আমরা যেটা বলতেছি যে আমরা তো ফাইন এগ্রিগেট বলতে আমরা স্যান্ড ইউজ করি, এটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা যে কোর্স এগ্রিগেট হিসাবে ব্রিক্স অথবা স্টোন চিপ যেটা ইউজ করি, তাহলে একটা কথা আসতে পারে যে সর্বোচ্চ কত বড় সাইজের এগ্রিগেট আমরা ব্যবহার করতে পারবো, আসতে পারে কিনা বলো? জি স্যার। হ্যাঁ, তো এখানে আমাদের বেশ কিছু মানে এটাকে ল বা তুমি সূত্র বলতে পারো। সেটা হচ্ছে, প্রথমে এটা বলা হচ্ছে যে the maximum size of coarse aggregate in reinforced concrete is governed by the requirement that it must easily fit into the forms and between the reinforcing bar. Suppose তুমি একটা বিম ঢালাই করবা, তো বিম ঢালাই করতে নিলে তো আগে একটা ফর্ম তৈরি করে নিতে হবে, তাই না? ফর্মা তৈরি করে নিতে হবে না? জি স্যার। তাহলে আমার এই কোর্স এগ্রিগেটের সাইজ হতে হবে যেন আমার ভিতরে প্রবেশ করতে পারে, নাম্বার ওয়ান। টু হচ্ছে, আমার যে রেইনফোর্সিং গুলো থাকবে সেই বারের মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের ভিতর যেন আমার ওই পার্টিকেলটা প্রবেশ করতে পারে, এগ্রিগেটটা প্রবেশ করতে হবে। এরপর ফর দিস ইট শুড বি লার্জ দেন ওয়ান অফ দ্য ন্যারোয়েস্ট ডাইমেনশন অফ ফর্মস। এখন বলো কি বলতেছে, ইট শুড নট বি লার্জার দেন 1/5 of the narrowest dimension of the form. সাপোজ একটা বিম ঢালাই করতে হবে তোমার ধরো 10 ফিট, আর উইডথ হচ্ছে ধরো 10 ইঞ্চ, আর এদিকে হাইট মনে করো 12 ইঞ্চ। ন্যারোয়েস্ট ডাইমেনশন কোনটা এই তিনটার মধ্যে? ছোট কোনটা? 10 ইঞ্চ। Yes, sir. এই যে তিনটা জি ডাইমেনশন, স্যার, জি স্যার। ছোটটা কোনটা? 10 ইঞ্চ। জি, স্যার। তাহলে 10 10 inch। ইঞ্চকে, জি স্যার, 10 ইঞ্চি। হ্যাঁ, তাহলে 10 ইঞ্চকে 5 দিয়ে ভাগ দিতে হবে। 5 দিয়ে ভাগ দিলে যে 1/5 অফ দ্য ন্যারোয়েস্ট ডাইমেনশন, 1/5 মানে ন্যারোয়েস্ট ডাইমেনশন যেটা হবে সেটাকে 5 ভাগ দিতে হবে। এটা আসবে তার চাইতে পার্টিকেলের সাইজ বড় হওয়া যাবে না। ইট শুড নট লার্জার দেন 1/5 অফ দ্য ন্যারোয়েস্ট ডাইমেনশন অফ দ্য ফর্ম, অর অথবা 1/3 দ্য ডেপথ অফ স্ল্যাব। স্ল্যাব যেটা ডেপথ হবে তার 1/3 বেশি বড় হওয়া যাবে না। নতুবা 3/4 of the minimum distance between
রেইনফোর্সিং বার। পাশাপাশি যে রেইনফোর্সিং বার থাকে, সেই বারের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের 3/4 মানে 4/3 বেশি বড় হওয়া যাবে না। সাপোজ পাশাপাশি দুইটা বারের মাঝখানে ডিস্টেন্স যদি 1 ইঞ্চ হয়, তাহলে ওই পার্টিকেলটাকে 3/4 ইঞ্চ নিচে হইতে হবে। দেখো হয়েছে কি। জি স্যার, ক্লিয়ার। স্যার মাঝামাঝি স্পেসের হচ্ছিল 3/4। সরি, স্যার স্পেসের স্পেস ইন্টু 3/4, 3/4। এক্স্যাক্টলি স্পেস বিটুইন রেইনফোর্সিং বার। মাইন্ড ইট, তুমি তোমার ডিজাইনে যখন রেইনফোর্সমেন্ট প্লেস করবা, তখন তোমাকে দেখতে হবে যে জায়গাতে সর্বনিম্ন তুমি কত স্পেসিং ইউজ করছো। পার্টিকেল সাইজটা অবশ্যই সেই স্পেসিং এর, দুইটা পাশাপাশি রিইনফোর্সিং বারের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের 3/4 বড় এগ্রিগেট নেওয়া যাবে না। আমি এটা বুঝাতে চাইছি। এক্সাম্পল স্বরূপ বলছি যে সাপোজ একটা বিম কাস্টিং করতেছ, তোমার লোয়ার লেয়ারে মনে করো যে 4টা রেইনফোর্সিং বার আছে, তো 4টা বারের মাঝখানে হচ্ছে ডিস্টেন্স, মানে গ্যাপ আছে হচ্ছে 3টা, ইকুয়াল ডিস্টেন্স হবে। তো এই যে পাশাপাশি দুইটা বারের মাঝখানে গ্যাপ যদি 1 ইঞ্চ হয়, এটা ধরে নিচ্ছি 1 ইঞ্চ হয়, তাহলে পার্টিকেলের সাইজ 3/4 × 1 ইঞ্চ, তার মানে কি 3/4 ইঞ্চ। 3/4 ইঞ্চ কি, যে 4/3 যেটা, তার চাইতে ছোট হইতে হবে পার্টিকেলের সাইজ, বড় হওয়া যাবে না। কারণ যদি বড় হয়, তাহলে সেই রেইনফোর্সিং বারের ভিতর দিয়ে পার্টিকেল এগ্রিগেটটা প্রবেশ করতে পারবে না, বা আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমার ওই মিক্সচার দিয়ে যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। যত বেশি হবে কনক্রিট তত পোরাস, কনক্রিট যত বেশি পোরাস হবে, তত আমার কনক্রিটটা উইক হবে এবং আমি আমার আলটিমেট যে ডিজায়ার্ড স্ট্রেংথ সেটা আমি পাবো না। ক্লিয়ার? জি স্যার। এগুলো মোটামুটি সহজ, তোমরা জানো। আচ্ছা, আমরা নর্মাল ওয়েট কনক্রিটের ইউনিট ওয়েট সম্পর্কে যেটা জানি, সেটা হচ্ছে যে 140 থেকে 152, দ্যাট ইজ 140 to 152 পাউন্ডস পার কিউবিক ফিট। এবং জেনারেলি এটা আমরা কনসিডার করি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে 145 পিসিএফ, পাউন্ড পার কিউবিক ফিট। তোমরা কত যারা ডিজাইনে কাজ করো কত ধরো? স্যার 145 147 করো না? জি স্যার। হ্যাঁ, এগুলো একটু ভালো করে খেয়াল করবা। পিএসএফ, পিসিএফ। পিএসএফ মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফিট, আর পিসিএফ মানে হচ্ছে পাউন্ড পার কিউবিক ফিট। এর পরে যেটা আছে দেখো, লাইট ওয়েট কনক্রিটের কথা বলছে। লাইট ওয়েট কনক্রিটের ক্ষেত্রে আমরা ইউনিট ওয়েট কত ওর মধ্যে দেখবো, সেটা বলছে 70 থেকে 120। এবং যদি হেভি ওয়েট হয়, সরি, with most in the range of 105 to 120 PCF. ওকে। আর হেভি ওয়েটের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে 200 থেকে 230 PCF। তার মানে 145 হচ্ছে নর্মালের জন্য, লাইট ওয়েট হলে কম হবে, হেভি ওয়েট কনক্রিট হলে তার চাইতে বেশি হবে, মানে 145-এর চাইতে বেশি হবে। সেটা 200 থেকে 230 PCF পর্যন্ত হইতে পারে।
তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ ডান দিকে? জি স্যার। এটার এক্স অ্যাক্সিসে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ বা ফ্লেক্সারাল স্ট্রেংথ তো দেখানো আছে। এখন ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে কম্প্রেসিভ স্ট্রেংথ হোক বা ফ্লেক্সারাল স্ট্রেংথ হোক, এর রিলেশনটা কি কেউ বা গ্রাফ? ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেড়ে যায় তা কম্প্রেসিভ স্ট্রেস কমে যাবে ভেরি এবং আর সামান্য কমবে স্যার। ওয়াটার সিমেন্ট রেশিও বেড়ে গেলে ফ্র্যাকচারাল স্ট্রেন্থ একটু কমবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার সিমেন্ট রেশিও যখন 0.4, তখন কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা যদি ধরি অন অ্যান অ্যাভারেজ 6000-এর একটু উপরে, আর 0.7-এর জন্য যদি দেখি অন অ্যান অ্যাভারেজ 4000-এর নিচে, মানে হচ্ছে 3500-এর মতো আর কি। তাহলে দেখতে পাচ্ছি যেটা, যে ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়বে, দ্যাট মিন্স পানির পরিমাণ যত বেশি দিব, তত স্ট্রেংথ আস্তে আস্তে কি হবে, কমে কমে যাবে। যাবে। এই জিনিসটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখন আমাদেরকে তো যখন একটা কাস্টিং এ যায় তখন আমাদের একটা ট্রায়াল ব্যাচ মেথড তৈরি করতে হয়, তাই না? প্রত্যেকটা কি প্রপোর্শনে মিশাবো, মিক্সিংটা ঠিক আছে কিনা, এবং সেটা করার পর একটা কনসিস্টেন্সি দেখতে হয়। নর্মালি কনক্রিটের কনসিস্টেন্সি আমরা যেটার মাধ্যমে করি সেটা হচ্ছে স্লাম টেস্ট। তো স্লাম টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে কনক্রিটের কনসিস্টেন্সি লেভেলটা কেমন বা ওয়ার্কেবিলিটিটা কেমন, ওয়ার্কেবল কিনা। আর অ্যাকচুয়ালি আমরা মিক্সিং এর যে উদ্দেশ্য, সেটা হচ্ছে the purpose of mixing is to produce an intimate mixture of cement, water, fine and coarse aggregate, and possible admixtures of uniform consistency throughout each batch. প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে সঠিকভাবে মিশানো প্রত্যেকটা ব্যাচে, এবং দিস ইজ টিপিক্যালি অ্যাচিভড ইন মেশিন মিক্সচার অফ দ্য রিভলভিং ড্রাম টাইপ। আমাদের যে ড্রামগুলো আছে যেটাকে ঘুরাইতে হয়, সেটাতে দিয়ে আমরা এটা করে থাকি। আর আরেকটা কথা বলছে, যে জায়গাগুলোতে আমাদের মিক্সিং করার সুযোগ হয় না বা জায়গা নাই বা যে কোনো জটিলতা থাকে, সেই জায়গাগুলোতে আমরা বর্তমানে কনক্রিট করে, কথাটা এখানে আছে। এরপরে কিছু টার্ম জাস্ট একটু ইন্ট্রোডিউস করানো হয়েছে, এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর বিষয়, তারপরেও এখানে নিয়ে আসা হয়েছে, একটু করাই দিচ্ছি। প্রথম হচ্ছে কনভেয়িং আছে। কনভেয়িং মানে হচ্ছে হলো পরিবহন। আমি যখন একটা মিক্সার মিশাবো, মেশানোর পরে, মিক্স আপ করার পরে এটাকে পরিবহন করতে হয় সঠিকভাবে, যেন সেগ্রিগেশন না ঘটে। সেগ্রিগেশন হচ্ছিল সেপারেশন অফ এগ্রিগেট, অর্থাৎ ফাইন এগ্রিগেট গুলো একদিক চলে যাবে, কোর্স এগ্রিগেট গুলো আর একদিক চলে যাবে, এরকমটা যেন না হয়। হচ্ছে প্লেস, কনক্রিটটা হচ্ছে কনক্রিট মিক্সারটা হচ্ছে প্লেস করতে হবে একটা ফর্মের মধ্যে বা ফর্মার মধ্যে। সেখানে প্লেসিংটা যদি সঠিকভাবে না হয়, তাহলে আমি আমার যে স্ট্রেংথ, রিকোয়ার্ড স্ট্রেংথ, সেটা পাবো না। আর অনেক উপর থেকে যদি মানে ঢেলে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার এগ্রিগেট গুলো ছড়ায় ছিটায় পড়তেছে, সেই জায়গাতেও আমার একটু প্রবলেমের বিষয় আছে। এরপর কম্প্যাক্টিং এর কথা বলা হয়েছে। তোমরা জানো যে আহ, আমরা যখন কম্প্যাক্টিং এর কাজ করি, তখন সেখানে আমরা আহ,
কি ব্যবহার করি? ড্রাই করে থাকি খুব অল্প সময় দিয়ে সেটাকে আবার হয় যেন এর মধ্যে ভয়েডটা না থাকে এবং এগ্রিগেট গুলো প্রপারলি প্লেসড হয়। হুম। এরপরে আমার আসে হচ্ছে কিউরিং এর বিষয়। আমাকে সঠিক ওয়েতে কিউরিং করতে হয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে বিভিন্ন রকমের কিউরিং প্রসেস আছে। সেক্ষেত্রে হচ্ছে পন্ড কিউরিং আছে, তারপরে হচ্ছে সারফেস ওয়েটিং এর বিষয় আছে, কিছু কিছু জায়গায় চটের ব্যাগ দিয়ে সারফেস গুলো ঢেকে রাখা হয় এবং পানি দিয়ে রাখা হয়, কিছু কিছু জায়গায় পানি দিয়ে চারিপাশে হচ্ছে তোমার মাটি দিয়ে আল বেঁধে দেওয়া হয়, এটাকে পন্ডিং বলা হচ্ছে। তো যেখানে যে ধরনের দরকার, কারণ প্রপারলি কিউরিং যদি না হয় হাইড্রেশন প্রসেসটা সঠিক হবে না। হাইড্রেশন প্রসেসটা সঠিক যদি না হয় আমি আমার ডিজায়ার্ড স্ট্রেংথ পাবো না। এখন আমার ম্যাটেরিয়ালের মধ্যে যে জিনিসগুলো ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে অ্যাডমিক্সার। অ্যাডমিক্সার হচ্ছে বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকে। তো এক একটা অ্যাডমিক্সারের কাজ হচ্ছে আসলে এক এক রকম। আমরা কিছুটা দেখি এখানে এয়ার এন্ট্রেইনিং এজেন্ট আছে, আহ, যেখানে হচ্ছে তোমার ওয়ার্কেবিলিটিটা কম, সে এয়ার করে হচ্ছে ওয়ার্কেবিলিটিটা বাড়ানো হয়, সেখানে এয়ার এন্ট্রেইনিং এজেন্ট যেটা আছে অ্যাডমিক্সার হিসেবে কাজ করে। এরপরে আছে হচ্ছে অ্যাক্সিলারেট অ্যাডমিক্সার। অ্যাক্সিলারেট অ্যাডমিক্সার হচ্ছে কোনো মিক্সারকে যদি দ্রুত জমাট বাঁধানোর দরকার পড়ে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেটর ব্যবহার করে, সাপোজ অনেক ধরো একটা কাস্টিং আছে, ঢালাই আছে, ছাদ ঢালাই, হঠাৎ করে বৃষ্টি যদি নেমে যায় সেই ক্ষেত্রে বৃষ্টির স্থায়িত্ব যদি অনেক বেশি হয়, এখন আমার তো আর ঢালাইটা তো আর বন্ধ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমি যদি ঢালাই করতে যাই দেখা যাবে যে বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে যাচ্ছে বা ভেসে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাক্সিলারেটর অ্যাডমিক্সার ইউজ করি তখন দেখা যাবে যে আগে যেখানে মিক্সটা জমাট বাঁধতে হয়তো 15 থেকে 20 বা 30 মিনিট সময় নিছে, সেখানে এটা দ্রুত দেখা যাবে যে প্লেস করার কয়েক মিনিটের মধ্যেই এটা জমাট বেঁধে যাবে। সো এটা আমার এই পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। আর একটা হচ্ছে সেট রিটার্ডিং অ্যাডমিক্সার, এটা হচ্ছে অ্যাক্সিলারেটিং এর উল্টাটা। এটা হচ্ছে নর্মাল টাইম যদি ধরো 20 থেকে 25 মিনিট হয় ইনিশিয়াল সেটিং এর, এখন আমি চাচ্ছি যে এটা যেন আরো দেরিতে জমাট বাঁধে। এখন কেন দেরিতে জমাট বাঁধবে এটা চাওয়া, কারণ তোমরা দেখো যে কিছু কিছু প্রজেক্টে এই মিক্সারটা আসে হচ্ছে অন্য জায়গাতে গাড়িতে করে, অর্থাৎ যে স্পটে ঢালাই হচ্ছে সেখানে মিক্সার মেশিনও নাই, কোনো কিছুই নাই। সাপোজ তোমরা যে রেডিমিক্স কনক্রিট গুলো আছে বিভিন্ন সময় আকিস, এনডিই, এগুলো রেডিমিক্স, আজিজ, বিভিন্ন রকমের গাড়িগুলো দেখতে পাও, ওরা ওদের প্ল্যান্ট থেকে মিক্স আপ করে তারপর হচ্ছে যে জায়গা হবে সেই জায়গাতে নিয়ে এসে ঢালাই করে। তাহলে ওই ওই জায়গা থেকে আসতে তো সময় লাগে। এখন এই সময়ের মধ্যে যদি মিক্সারটা জমাট বেঁধে যায় তাহলে তো ওইটা দিয়ে তো আর ঢালাই করা যাবে না বা কাস্টিং করা যাবে না। সেই ক্ষেত্রে ওরা একটা অ্যাডমিক্সার ইউজ করে, সেটা হচ্ছে সেট রিটার্ডিং অ্যাডমিক্সার, যেন ইনিশিয়াল সেটিং টাইমটা দেরিতে হয়, সহজে জমাট না বাঁধে। এটাই আসলে মেইনলি কারণ। এই দুটাই ইম্পর্টেন্ট, অ্যাক্সিলারেটিং এবং সেট রিটার্ডিং। তোমরা অনেকেই হয়তো যারা প্রজেক্টের সাথে যুক্ত আছো তারা জানো বা জানার কথা। আর আরো একটা জি ইম্পর্টেন্ট স্যার। যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার বা প্লাস্টিসাইজার, যেটা আমরা বলতেছিলাম যে তুমি হাই স্ট্রেংথ চাচ্ছ। এখন হাই স্ট্রেংথ পেতে গেলে তোমাকে ওয়াটার সিমেন্ট রেশিওটা কমায় নিতে হবে। এখন ওয়াটার সিমেন্ট রেশিও কমাইতে গেলে পরিমাণটা কমে যাবে।
এখন পানির পরিমাণ যখন কমে যাবে তখন তুমি তোমার মিক্সারটা সঠিকভাবে মিক্স আপ করতে পারবা না। তখন তোমাকে এই ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার যে অ্যাডমিক্সারটা ইউজ করলে পানির পরিমাণ কম দিয়েও তুমি মিক্স আপটা সঠিক করতে পারবা, যেখানে প্রপারলি কনক্রিটের কনসিস্টেন্সি থাকবে, দ্যাট ইজ ওয়ার্কেবিলিটি পাবা। তো সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিসাইজার। এটার কাজই হচ্ছে প্লাস্টিসাইজ করা, অর্থাৎ যথোপযুক্ত ওয়ার্কেবিলিটি প্রোভাইড করা আর কি। এবং তুমি যে রিকোয়ার্ড স্লাম্প ভ্যালু, সেই স্লাম্পে তুমি এটাকে ইউজ করতে পারবা। এরপরও যদি আমার আরো বেশি পানি কমানোর দরকার পড়ে এবং আমি হাই স্ট্রেংথ কনক্রিট চাই, আরো হাই স্ট্রেংথ, আলট্রা, সেক্ষেত্রে আমাকে হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার বা সুপার প্লাস্টিসাইজার ইউজ করতে হবে। ওটা ছিল প্লাস্টিসাইজার, আর এখন চলে আসলো হচ্ছে সুপার প্লাস্টিসাইজার। তো এইটার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে পানির পরিমাণটা খুবই কম। সো এই ধরনের কেসে আমি যদি সুপার প্লাস্টিসাইজার ইউজ করি, আমি সহজেই আমার যে ডিজাইরেবল যে ওয়ার্কেবিলিটি বা কনসিস্টেন্সি, সেটা আমি পেয়ে যাব। কি এমডি হেলাল, কোনো কথা, কোশ্চেন আছে? ওকে, এরপরে আমরা আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্ট্রেংথ অফ কনক্রিট। কনক্রিটের যে স্ট্রেংথ, এটা কোন কোন ফ্যাক্টর দ্বারা আহ, প্রভাবিত হয় সেটা বলা হয়েছে এখানে। প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও দ্বারা কনক্রিটের স্ট্রেংথ কিভাবে আহ, প্রভাবিত হয় বা এফেক্ট হয়, সেটা অলরেডি তোমরা গ্রাফের মাধ্যমে দেখছো। এরপরে আছে প্রপার্টিজ অ্যান্ড প্রপোর্শন অফ কনক্রিট কনস্টিটিউয়েন্টস। আমরা যদি ভালো প্রপার্টির ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে স্ট্রেংথ বেশি পাবো, না খারাপ প্রপার্টির ম্যাটেরিয়াল ব্যবহার করলে স্ট্রেংথ বেশি পাবো? অবশ্যই স্যার, হচ্ছে ভালো প্রপার্টিজ। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা যদি 1:2:4, আর একটা হচ্ছে 1:1:2, এই দুইটা প্রপোর্শনে মিক্সার করি, কোনটাতে বেশি পাবো স্ট্রেংথ? 1:2:4 ভালো করে চিন্তা করো। 1:1:2 আমরা হচ্ছে 1:1:2 বেশি পাবো। কেন পাবো? এখানে 1 ভাগ সিমেন্টের সাথে 1 ভাগ স্যান্ড আর 2 ভাগ খোয়া ইউজ হচ্ছে। আর 1:2:4-এ 1 ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ স্যান্ড এবং 4 ভাগ খোয়া, অর্থাৎ সিমেন্টের পরিমাণ দুই জায়গাতেই সমান, কিন্তু পার্টিকেলের পরিমাণ 2:4-এ বেশি, আর পার্টিকেল পরিমাণ এদিকে কম, মানে রেশিওতে কম। তো ওখানে 6 ভাগের 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট, আর এখানে 4 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে সিমেন্টের পরিমাণটা বেশি ইউজ হচ্ছে। সো সিমেন্ট যেখানে বেশি ইউজ হবে সেখান থেকে আমরা স্ট্রেংথটা বেশি পাবো। এই জন্য বলছে যে প্রপার্টিস অ্যান্ড প্রপোর্শন অফ কনক্রিট কনস্টিটিউয়েন্টস। এরপর যেটা স্যার বলছি, হ্যাঁ স্যার এক্ষেত্রে স্যার হিট অফ হাইড্রেশনের কারণে স্যার ফেটে যাওয়ার প্রবণতা আরো বেড়ে যাবে না স্যার? শোনো, মাত্রাতিরিক্ত তো কোনো কিছুই ভালো না, বাট হিট অফ হাইড্রেশনের যে কথাটা বলতেছো, হিট অফ হাইড্রেশনটা হচ্ছে যখন বড় বড় স্ট্রাকচারে কাজ হয়, যেরকম ড্যাম, পায়ার, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। দ্যাট মিনস ম্যাস কনক্রিট ঢালাই যে জায়গাগুলোতে হয়, সেই জায়গাগুলোতে তোমার হিট জেনারেশনটা বেশি, এবং এই হিটটাকে কমানোর জন্য ওখানে আলাদা ট্রিটমেন্ট নিতে হয় বা ব্যবস্থা নিতে হয়। আদারওয়াইজ যে টেম্পারেচার হয় সেটার জন্য আহ, বিভিন্ন রকমের ক্র্যাক, শ্রিঙ্কেজ, বিভিন্ন সমস্যা হতে পারে। বাট 1:1:2, এটা তো আমাদের গ্রেডেই আছে। আমাদের যে কয়েকটা গ্রেড আছে তার মধ্যে 1:1:2, 1:1.5, 3, 1:4, এগুলো তো আমাদের হচ্ছে গ্রেডে উল্লেখ করাই আছে। এগুলো তো আমাদের গ্রেডে উল্লেখ করাই আছে। সো এখানে
ওগুলো চিন্তা ভাবনা করেই করা আছে, বাট তুমি যেটা বলছো যে এটা যখন মাস কনক্রিট ঢালাই হবে সেটার ক্ষেত্রে, জি স্যার। বুঝতে পারছো তো? স্যার মাস কংক্রিট ঢালাই হলে তো লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয় স্যার। আর সেটা করলা, সেটা তো হচ্ছে সিমেন্টের টাইপের মধ্যে চলে গেল, যে তুমি পার্টিকুলারলি ওই সমস্যাটা সমাধানের জন্য এটা করবে। আর আমি এখানে কমন একটা কনসেপ্ট যেটাকে বলছি, এটা ভালো করে বোঝার আগে চেষ্টা করো যে আহ, মানে এক জায়গাতে 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট দিচ্ছ, মানে 7 ভাগ মিক্স, মানে ইয়ের মধ্যে 1:2:4, মানে কি 7টা পার্ট, আর 7টা পার্টের মধ্যে 1 পার্ট হচ্ছে সিমেন্ট, বাদ বাকি 6 পার্ট হচ্ছে এগ্রিগেট। আর 1:4, মানে 1:1:2, দ্যাট মিনস 4টা ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট, বাদ বাকি 3 ভাগ হচ্ছে কি এগ্রিগেট। এগ্রিগেটস। তাহলে 3 ভাগ এগ্রিগেটে যে পরিমাণ সিমেন্ট ব্যবহৃত হচ্ছে, 6 ভাগ এগ্রিগেটে যদি সেম পরিমাণ হয়, তাহলে 6 ভাগের ক্ষেত্রে স্ট্রেংথ কম আসবে না? জি স্যার, জি স্যার। এটাই নর্মাল জি নর্মাল হিসাব, এটা জটিল কোনো কিছু নাই। তারপরে তুলনামূলকভাবে স্যার এটাতে বেশি ভালো হবে। হ্যাঁ, এটা জাস্ট একটা এক্সাম্পল টানা হয়েছে যে প্রপোর্শন অফ কনক্রিট কনস্টিটুয়েন্টস, যে এখানে যে অনুপাতটা যে একটা ভ্যারি করে সেটা বোঝানোর কথা বলছে আর কি। এরপর মেথড অফ মিক্সিং এবং কিউরিং, কোন মেথডে আমি মিক্স আপ করবো বা কিউরিং করব, সেটার উপরেও হচ্ছে তোমার স্ট্রেংথটা ডিপেন্ড করে। এরপর এজ অফ কনক্রিট, এজ অফ কনক্রিট হচ্ছে তোমার 7 দিনের বিষয় আছে, 14 দিন, 28 দিন, কিছু কিছু ক্ষেত্রে 90 ডেজের বিষয়ে চলে আসে। এরপর লোডিং কন্ডিশন হচ্ছে ফাস্ট লোডিং আছে, স্লো লোডিং আছে। নর্মালি দেখা যায় যে ফাস্ট লোডিং এ আমরা একটু বেশি স্ট্রেংথ পেয়ে যাই, স্লো লোডিং এর তুলনামূলক কম। এই জন্য প্রত্যেকটা টেস্ট করার আগে এএসটিএম অনুযায়ী যে গাইডলাইন আছে সেখানে লোডিং কন্ডিশন উল্লেখ করা থাকে, যে এই টেস্ট এইভাবে করতে গেলে এই লোডিং কন্ডিশনে করতে হবে। এরপর যেটা আছে হচ্ছে শেপ অ্যান্ড ডাইমেনশন অফ টেস্টেড স্পেসিমেন। তোমরা জানো যে একই ব্যাচ থেকে বা একই মিক্সচার থেকে আমি যদি স্পেসিমেন তৈরি করি, এবং সাপোজ মনে করো যে একই ঢালাই থেকে আমি 2 ধরনের স্পেসিমেন বানাইলাম, একটা হচ্ছে সিলিন্ডার বানাইলাম আর একটা কিউব বানাইলাম, দুইটারই কম্প্রেসিভ স্ট্রেংথ বের করলাম, দেখা যাবে দুইটারই একই আসার কথা, কারণ সেম সেমই তো, মানে কনক্রিট একই ঢালাই থেকেই নেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় যে তুলনামূলক ছোট যে স্পেসিমেন, সেই স্পেসিমেনে তোমার হচ্ছে স্ট্রেংথ হচ্ছে বেশি আসে, আর যেগুলো বড় স্পেসিমেন এগুলোতে স্ট্রেংথ হচ্ছে কম আসে। এটাকে সাইজ বা শেপ ইফেক্ট বলা হয় আর কি। এটা নিয়ে অনেক আলোচনা আছে, আমরা অত ডিটেলসে যাব না। আমার এখানে জাস্ট জেনে রাখা দরকার যে একই ব্যাচ থেকে আমরা নর্মালি জানি যে একই ব্যাচ থেকে আমি যদি মিক্সারটা নিই তাহলে স্ট্রেংথ সমান আসার কথা, ইয়েস সমানই আসার কথা, কিন্তু ল্যাব টেস্টে দেখা গেছে যে স্পেসিমেনের সাইজের উপরেও তোমার স্ট্রেংথ কম বেশি হয়। সেক্ষেত্রে ছোট যেগুলো সেগুলো হচ্ছে স্ট্রেংথ বেশি নিয়ে থাকে আর কি। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা। তো তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু দাও। আমি আজকে 8:30 বাজে ক্লাসটা আর আজকে কন্টিনিউ করব না। আমি নেক্সট তোমাদের সাথে আলোচনা করে আমার, মানে ক্যাজুয়াল ক্লাস যেটা আছে সেটা তো নিবই, আর একটা এক্সট্রা ক্লাস নিব। তোমরা কবে ফাঁকা থাকো আমাকে একটু জানাবা, সিআর যারা আছো তোমাদের গ্রুপে। আমি তোমাদের একটু এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, যেহেতু গত ক্লাসটা মিস গেছে। হ্যাঁ, সেটা একটু আমাকে তোমরা জানাই দিবা। আর অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিব। হ্যাঁ 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 স্যার শুধু রুলটা দিব? হ্যাঁ, শুধু রোলটা দিয়ে দাও। একজনের আহ, মানে আইডি থেকে অন্য কারোর রোল নাম্বার প্রোভাইড করবা না। এগুলো যদি মিসম্যাচ হয় সেগুলো কিন্তু তোমার জন্য খারাপ হয় আর কি। স্যার আমরা কি লিভ নিব স্যার? সরি?
লিভ নিব না স্যার? হ্যাঁ হ্যাঁ লিভ নিতে